আচ্ছা, এক কাজ করে, একটা লাইট অফ করে দাও, ওই পাশের সুইচটা অফ করে দাও, এইভাবে। আমরা পুষ্পমঞ্জুরি কি এইটা 9-10-এ শিখে আসছি। তো 9-10-এ আমরা দেখছিলাম ফুল সহ অনেকগুলো ফুল যে একটা শাখায় সজ্জিত থাকে এটাকে বলা হয় পুষ্পমঞ্জুরি। অনেকগুলো ফুল একটা শাখায় সজ্জিত থাকলে পুষ্পমঞ্জুরি বলা হয়। ফুল সহ পুরো শাখা থাকে, মনে আছে তো 9-10-এর পড়া? তো এখানে দেখো এই গোল গোল দিয়ে অনেকগুলো ফুল বোঝানো হয়েছে। অনেকগুলো ফুল একটা শাখায় বিভিন্ন ভাবে সজ্জিত থাকতে পারে। প্রথমত এখানে দেখো বিশাল একটা শাখা আছে এবং ফুলগুলো অনেকটা রজনীগন্ধার মতো না? রজনীগন্ধা যেরকম যত দিন যায় রজনীগন্ধা খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। যদি আরো দিন রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে উপরে আরো বাড়ছে, এবং যত বাড়তে থাকবে এইটার সাথে তত ফুল ধরতেই থাকবে, ধরতেই থাকবে, ধরতেই থাকবে। তাহলে রজনীগন্ধা উদ্ভিদে যত উপরে, যতদিন পর্যন্ত গাছটা বৃদ্ধি পেতে থাকে ততদিন পর্যন্ত ফুল ধরতেই থাকে। তাহলে এর বৃদ্ধি কি সসীম না অসীম? অসীম, বৃদ্ধি পেতেই থাকে, পেতেই থাকে। অর্থাৎ এই পুষ্পমঞ্জুরির কোনো শেষ নাই, নিয়তি নাই। শেষকে আমরা বলি নিয়তি। তো এইরকম পুষ্পমঞ্জুরি গুলোকে বলা হয় অনিয়ত পুষ্পমঞ্জুরি। অনিয়ত, নিয়ত শব্দের অর্থ শেষ, আর মানে নাই, শেষ নাই, অসীম। আর যে পুষ্পমঞ্জুরি গুলো শেষ আছে, একটা ফুল ধরেই আর বৃদ্ধি পায় না, যেটাকে বলা হয় নিয়ত পুষ্পমঞ্জুরি। তাহলে পুষ্পমঞ্জুরি দুই রকম, অনিয়ত পুষ্পমঞ্জুরি আর নিয়ত পুষ্পমঞ্জুরি। অনিয়ত পুষ্পমঞ্জুরিকে বলা হয় রেসিমস। তোমাদের বই ইংরেজি টার্ম দিছে, এটা মনে না রাখলেও হবে, অ্যাডমিশনের বলে রাখতে পারে। আর নিয়ত পুষ্পমঞ্জুরিকে বলা হয় সাইমস। তাহলে অনিয়ত পুষ্পমঞ্জুরি বা রেসিমস বইতে আছে দেখো, আর নিয়ত পুষ্পমঞ্জুরি বা সাইমস। তো দেখো পুষ্পমঞ্জুরির ক্লাসিফিকেশন 1 নাম্বার দিয়েই লেখা আছে রেসিমস। রেসিমস মানেই হলো অনিয়ত পুষ্পমঞ্জুরি, অর্থাৎ যার বৃদ্ধি অসীম, বৃদ্ধির কোনো শেষ নাই, যতদিন গাছটা বেঁচে থাকবে ততদিন বৃদ্ধি পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে, অসীম। আর জবা ফুল গাছে দেখা যায় যে একটা ফুল হলেই একটা ডাল, সেই একটা ডালে একটা যদি ফুল হয়, একটা ফুল হলেই বৃদ্ধি স্টপ, আর বৃদ্ধি পায় না, ওই একটা ফুল হয়েই শেষ। এইরকম তাহলে তার বৃদ্ধি সসীম হলো না, বৃদ্ধি অসীম হলো না, বৃদ্ধি সসীম হইলো। এইরকম হলে তখন সেটাকে বলা হয় নিয়ত পুষ্পমঞ্জুরি বা সাইক্লোস। এখন অনিয়ত পুষ্পমঞ্জুরি আবার বিভিন্ন রকম হতে পারে। প্রথমত এইখানে দেখো, এটাও অসীম বৃদ্ধি সম্পন্ন, এইটাও অসীম বৃদ্ধি সম্পন্ন, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এই পুষ্পমঞ্জুরিতে কোনো বৃন্ত নাই, ফুলগুলো ডাইরেক্ট ধরে আছে। মানে এই যে এই মাঝখান দিয়ে এইটা হলো মেইন অক্ষ, মেইন ডাল, এর সঙ্গে এই যে এখানে একটা ফুল ধরছে, এখানে একটা ফুল ধরছে, এখানে একটা ফুল ধরছে, ফুল ধরছে। এই ফুলগুলোর কোনো বৃন্ত নাই, সরাসরি এই ডালের সঙ্গেই ধরে গেছে। কিন্তু এই পুষ্পমঞ্জুরিটা এইটাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছেই, পাচ্ছেই, সারা জীবন ধরে বৃদ্ধি পাবেই উপরের দিকে, অসীম বৃদ্ধি। কিন্তু পার্থক্য হলো ওখানে বৃন্ত ছিল না, আর এখানে বৃন্ত আছে তার সঙ্গে ফুল আছে, বৃন্ত আছে তার সঙ্গে ফুল আছে, বৃন্ত আছে তার সঙ্গে ফুল আছে। অর্থাৎ দুইটাই অসীম বৃদ্ধি সম্পন্ন, কিন্তু এখানে বৃন্ত বিহীন ফুল আর এখানে বৃন্ত বা বোটা যুক্ত ফুল। তো রজনীগন্ধায় কি হয়, আমরা তো দেখছি সরাসরি একটা কাণ্ড থাকে, তার সাথেই ফুল ধরে থাকে, আলাদা করে কোনো বোটা থাকে। তার মানে এই ফুলগুলোর উদাহরণ হলো রজনীগন্ধা। রজনীগন্ধা মনে রাখা লাগবে। আর এই ফুলগুলোর উদাহরণ হলো সরিষা, বইয়ে দেয়া আছে, দাগায় রাখো। কিভাবে মনে রাখবো? রজনীগন্ধার এই যে পুষ্প মঞ্জুরি, যেখানে বৃন্তহীন ফুল তৈরি হয়, এইটাকে বলা হয় স্পাইক। বইয়ে দেখবা লেখা আছে স্পাইক। আর বৃন্ত যুক্ত ফুল তৈরি হলে সেইটাকে বলা হয় রেসিম। আমি বই দাগায় দিচ্ছি একটু পরে। মনে রাখবো হইলো যেটা র দিয়ে মানে রেশিম, সেইটার উদাহরণ হলো স দিয়ে সরিষা। আর যেটা স দিয়ে মানে স্পাইক, সেটার উদাহরণ আবার র দিয়ে রজনীগন্ধা। হয় উদাহরণ র দিয়ে, রয়ের উদাহরণ স দিয়ে। এরপর স্পাইকলেট। স্পাইকলেটের পুষ্প বিন্যাস, এর ভিতরে বা কি আছে এটা তো ঠিক মতো বোঝা যাচ্ছে না, এইটার ছবি বইয়ের শেষের অংশে দেয়া আছে। তো আপাতত এখান থেকে দেখো যে এইখানে এই যে দুইটা পাতার মতো জিনিস থাকে, তার উপরে আরো দুইটা ঢাকনার মতো জিনিস থাকে, তার ভিতরে আবার ফুল আছে, একটা জটিল পুষ্পপত্র বিন্যাস, জটিল আর কি। তো এটা যদি সরল করে দেখানো হয় তাহলে তোমাদের বইয়ের শেষের দিকে একটা ছবি আছে, সেই ছবিটা হইলো, তোমরা পরে বাসায় দেখো, আর আপাতত দেখো সেই ছবিটা হইলো এইরকম ছবি, এইটার মতো। এইটা হলো স্পাইকলেট। তো ওইটাকে যদি সরল করে দেখানো হয় তাহলে জিনিসটা দেখতে এইরকম হবে, স্পাইকলেট পুষ্পপত্র বিন্যাস এইরকম।
এই ছবিটাই তোমাদের বইয়ে পরে পিছনে দেয়া আছে, পরে আমরা যখন আবার পোয়েসি মালফেসি করবো তখন দেখবো যে এটা আছে, তখন আবার পড়াবো। তো আপাতত দেখো ওই স্পাইকলেটের বৈশিষ্ট্য কি। এই দুইটার তো বৈশিষ্ট্য সহজ ছিল, অসীম বৃদ্ধি, বৃন্তবিহীন হইলে স্পাইক, আর বৃন্ত যুক্ত হইলে ব্রেসিং। এর উদাহরণ রজনীগন্ধা, এটার উদাহরণ সরিষা। আর এই স্পাইকলেটের উদাহরণে পরে আসতেছি। স্পাইকলেটের ক্ষেত্রে মনে রাখা লাগবে যে এখানে ফুলটা হইলো এই উপরেরটা, এইটা হলো ফুল, মানে এই জায়গায় ফুল ধরে আছে। ফুলের চারিদিকে এই যে এই দিক দিয়ে পুংকেশর টুংকেশর থাকে, আর এইটা হলো স্ত্রীকেশর, এই মিলে টোটাল ফুলটা। এটা তো আবৃত বীজে উদ্ভিদে থাকে, নগ্ন বীজি না, ফুল হয় আর ফুলের মধ্যে সবকিছু থাকে। এখন ফুলের নিচে এই দুইটা জিনিসকে বলা হয় পুষ্পপুট। পুষ্পপুট কি, এটা আমরা একটু পরে শিখবো। এইটা এইটা এগুলোকে বলা হয় পুষ্পপুট। তাহলে দুইটা পুষ্পপুট বা লোডিকিউল থাকে, তার নিচে এই জিনিসটার নাম হলো প্যালিয়া। প্যালিয়া থাকে, আর তার নিচে তিনটা ডাল থাকে। এই যে উপরে একটা ডাল, এইটা একটা ডাল, এইটা একটা ডাল, ডালগুলোকে বলা হয় গ্লুম। ডালগুলোকে বলা হয় গ্লুম। তো এই ডালে কোনো ফুল ধরছে না ধরে নাই? ধরে নাই, সেজন্য এটাকে বলা হয় শূন্য গ্লুম বা অপুষ্প গ্লুম। ফুল ধরে নাই, পুষ্প নাই। এইটাই কি ফুল ধরছে না ধরে নাই? ধরে নাই, সেজন্য এইটাকেও বলা হয় অপুষ্প গ্লুম বা শূন্য গ্লুম, কোনো ফুল ধরে নাই। আর এই ডালে কি ফুল ধরছে নাকি ধরে নাই? ফুল ধরছে, সেজন্য এইটাকে বলা হয় সপুষ্প গ্লুম। তাহলে এই দুইটা অপুষ্প গ্লুম আর এইটা সপুষ্প গ্লুম। এই গ্লুম, সপুষ্পক গ্লুমের উপরে আবার একটা প্যালিয়া থাকে, প্যালিয়ার উপরে পুষ্পপুট থাকে, তার উপরে পুষ্প থাকে। এইরকম হলে সেটাকে স্পাইকলেট বলা হয়। ভিতরে এইসব লেখা আছে, তোমরা একবার পড়ো, করলে কিন্তু অত ইম্পর্টেন্ট না, সর্বত্র কক্ষায় আসতে পারে। তো উদাহরণ মনে রাখা লাগবে স্পাইকলেটের, সবকিছুর উদাহরণ ইম্পর্টেন্ট মনে রাখবো। স্পাইকলেট শব্দর সাথে মিল আছে পাইলট, গা, ধার, ঘাস কাটবে। পাইলট মানে স্পাইকলেট। আর গাতে গাদা, ঘাতে ধান, আর না সরি, গাতে গম, ঘাতে ধান আর ঘাস, বই মিলাই নিয়ম ঠিকই আছে। হলো স্পাইকলেট। জাস্ট খালি এটা লিখে রাখো তুই। আচ্ছা, এখন আবার আমরা সেই আগেরটায় যাই। তাহলে আমরা স্পাইক, রেসিম, স্পাইক মানে বৃন্তহীন ফুল, রেসিম মানে বৃন্তযুক্ত ফুল, তারপর স্পাইকলেট, এইগুলো করে ফেলছি। এখন এই ফুলটা দেখা লাগবে। তোমরা কি এই ফুল দেখছো এর আগে? সূর্যমুখী, গাঁদা, এই সব ফুলেই যদি বাইরের পাপড়িগুলো তুলে ফেলো তাহলে দেখা যাবে, এমনি যদি তোলো তাহলে দেখা যাবে যে হ্যাঁ বাইরে এরকম এরকম কিছু পাপড়ি ছিল গোল, আর ভিতরে এইরকম ছোট 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 কিছু ফুলের মতো থাকে, ছোট ছোট কাঠির মতো দেখা যায়, ছোট ছোট সুতার মতো দেখা যায়। সূর্যমুখী ফুলেও দেখা যাবে বাইরে দিয়ে এইরকম পাপড়ি আছে আর ভিতরে অন্যরকম। আবার গাঁদা ফুলেও বাইরে দিয়ে একরকম পুষ্প থাকে আর পাপড়ি থাকে, আর ভিতরে ছোট ছোট কালো কালো পাপড়ি থাকে এক্সট্রা কিছু। তো বাইরের যে পাপড়িগুলো, এইটাকে বলা হয় প্রান্ত পুষ্পিকা, আর মধ্যের যে পাপড়িগুলো এইগুলোকে বলা হয় মধ্য পুষ্পিকা। আর এইগুলোকে ধারণ করার জন্য ভিতরের যে জিনিসটা, যেটা এটাকে ধরে রাখছে, এইটা উত্তল না অবতল? যখন এইরকম হয় বাইরের দিক খোলা, তখন এটাকে উত্তল বলা হয়। সেজন্য বলা হয় এখানে একটা উত্তল পুষ্পাধার থাকে। একটা বই এইভাবে বর্ণনা দেওয়া আছে, বর্ণনা যদিও আসবে না, এটার আসলে সর্বোচ্চ শুধু ক্যাপিসুলাম, শুধু স্পাইকলেট আসতে পারে। তো এখানে একটা উত্তল পুষ্পাধার থাকে, এভাবে বলা আছে। আর তার উপরে দুই ধরনের পুষ্পিকা থাকে, বাইরে প্রান্ত পুষ্পিকা আর ভেতরের দিকে ছোট 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 মধ্য পুষ্পিকা থাকে। এইরকম যদি বিন্যাস হয় তাহলে সেই পুষ্পমঞ্জুরিকে ক্যাপিসুলাম বলা হয়, ক্যাপিসুলাম। তো পরীক্ষায় আসবে হলো ক্যাপিসুলাম কোন কোন ফুলে থাকে। মনে রাখা লাগবে না যে ক্যাপিসুলাম কি বা কই কি কি থাকে, বর্ণনা গঠন এইসব মনে রাখা লাগবে না। তো তোমরা বলতে পারবা ক্যাপিসুলাম কোন কোন ফুলে থাকে? কেবলই তো দেখলাম সূর্যমুখী আর গাঁদা ফুলে থাকে, এই দুইটা তাহলে মনে রাখা লাগবে। তাহলে আমরা পুষ্প বিন্যাস করছি, দেখায় ফেল। ও আচ্ছা, আরেকটা জিনিস, যদি নিয়ত পুষ্প মঞ্জুর হয় মানে সাইমস হয়, আমরা বলছি জবা ফুলের ক্ষেত্রে দেখা যায় যে একটা জবা ফুল হয়েছে হওয়ার পরে আর বৃদ্ধি পায় না। যারা জবা গাছ দেখছো তারা দেখছো হয়তো। তো সেই জন্য সাইমস মঞ্জুরি হইলো জবা। আমরা
তাও যদি মনে না থাকে তাহলে এভাবে মনে রাখতে পারি সাইজ, সাইতে হইলো সাইমস আর জতে হইলো জলা। আমরা 9-10 ফুলের কিছু চিত্র দেখে আসছিলাম। ফুলের কিছু চিত্র যেমন আমরা দেখছিলাম যে এইরকম একটা ফুলের নিচের যে অংশ এইটাকে বলা হয় পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের পরে এই জায়গা দিয়ে থাকে বৃতি, আর বৃতির পরে এই দিক দিয়ে থাকে কিছু পাপড়ি, আর পাপড়ির ভিতর দিয়ে আবার এইখানে থাকে হলো গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড মানে স্ত্রীস্তবক, আর এই দিক দিয়ে থাকে হলো পুংস্তবক। এই 9-10 পড়া। তো এইখানে এই যে বাইরের যে পাপড়িগুলো, পাপড়ির ভালো নাম আমরা পড়ছিলাম 9-10 দল। পাপড়িগুলোকে বলা হয় দল, দল বা পাপড়ি। আর নিচের এই যে এই জিনিসগুলো এগুলোকে বলা হয় বৃতি। তো কোন ফুলে যদি দল আর বৃতি একসঙ্গে লেগে যায়, ধরো বৃতি আর দল একসঙ্গে লেগে আছে, একসঙ্গে মিশে গেছে, আলাদা করে দল নাই, আলাদা করে বৃতি নাই, একসঙ্গে মিশে আছে, একসঙ্গে মিশে থাকলে তখন একসঙ্গে এদেরকে বলা হয় পুষ্পপুট। একসঙ্গে বলা হয় পুষ্পপুট। তাহলে বৃতি আর দল যদি একসঙ্গে মিশে থাকে তখন একসঙ্গে এটাকে বলা হয় পুষ্পপুট। এইটুকু ক্লিয়ার? এখন দল তো অনেকগুলো বা পাপড়ি তো অনেকগুলো, এক একটা পাপড়িকে পুরাটাকে বলা হয় দলমণ্ডল, আর এক একটা পাপড়িকে বলা হয় দল বা দলাংশ। আর বৃতিও এরকম, পুরাটাকে বলা হয় বৃতি, আর এক একটাকে, এই সব মিলে বৃতি, এক একটাকে বলা হয় বৃত্তাংশ। তাহলে এগুলো এক একটা হলো দল বা দলাংশ, এগুলো হলো বৃত্তাংশ। তো ইংরেজিতে এখন মনে রাখা লাগবে যে এক একটা পাপড়িকে অর্থাৎ দলের এক একটা একককে বলা হয় পেটাল, আর বৃতির এক একটা এককে আমরা 9-10 শিখছি হলো বৃত্তাংশ, বৃত্তাংশ গুলোকে বলা হয় সেপাল। দলের এক একটা একক মানে দলাংশ এখন শিখতে হবে, এটাকে বলা হয় পেটাল, এই নামটা। এক একটা অংশকে বলা হয় পেটাল, আর বৃতির এক একটা অংশ মানে বৃত্তাংশ এটাকেই বলা হয় সেপাল। আর যদি একসঙ্গে মিশে থাকে, সব একসঙ্গে মিশে আছে, ধরো মিশে থাকলে তখন এই মিশে থাকা এক একটা অংশকে একসঙ্গে মানে পুষ্পপুটের এক একটা অংশকে এককে বলা হয় টেপাল। তাহলে দলের এক একটা অংশকে বলা হয় পেটাল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাডমিশনে এর আগে আসা প্রশ্ন। আর বৃতির এক একটা অংশকে বলা হয় সেপাল, ওই জায়গায় দিচ্ছি আমি, আর পুষ্পপুটের এক একটা অংশকে বলা হয় টেপাল। যদি মনে না থাকে তাও তাহলে আমি এইভাবে মনে রাখতাম, দলে দলে পেটায়, আর এমনি মনে রাখতে পারলে আরো ভালো, না হলে এটা দিয়ে মনে রেখো। দলমণ্ডলের উদাহরণ পেটাল, আর কেলানি মানে হলো ক্যালিক্স বা ভিতি, আর সেপালাই মানে সেপাল। ওয়ালাইকুম সালাম। আর পুষ্পপুট কিভাবে মনে রাখবো? মনে রাখবো পুষ্পপুটে প আছে আর ট আছে, আবার পেপালে ট আছে আর প আছে, পুষ্পপুটের লাস্টে ট দিয়ে, তাই পেপাল সোজা হিসাব। পুষ্পপুট ট আছে তাই পেপাল। একটা ফুল যদি আমরা সাইড থেকে আঁকাই তাহলে এইরকম করে আঁকাতে হয়, কিন্তু যদি আমরা উপর থেকে দেখি তাহলে তো জিনিসটা এইরকম পাওয়া যাবে, চারদিক দিয়ে পাপড়ি পাওয়া যাবে, তারপর ভিতরে পুংস্তবক পাওয়া যাবে, তার ভিতরে স্ত্রীস্তবক পাওয়া যাবে এরকম। আবার যদি বৃতি থাকে তাহলে এর চারদিক দিয়ে আবার বৃতি পাওয়া যাবে এক্সট্রা করে, তাই না? বৃতির চারদিক দিয়ে যদি উপবৃতি থাকে তাহলে তার চারদিক দিয়ে উপবৃতি পাওয়া যাবে। মানে আমরা যখন এই ফুলটাকে সাইড থেকে না দেখে এইভাবে ফুলের মুখটা দেখতেছি তখন সবকিছু এরকম গোল গোল স্তরে পাওয়া যাবে, একটার পর একটা স্তরে। বোঝা গেছে? আচ্ছা, তো এই যে এখানে দেখো ভালো করে বোঝা যাচ্ছে, এখানে এই ফুলটা সাইড থেকে এইরকম, কিন্তু এই ফুলটাই যদি আমরা উপর থেকে দেখি তাহলে তো এইরকম দেখা যাবে। এই ফুলটা সাইজ থেকে এইরকম 1 2 3 4 5টা পাপড়ি আছে, এইটাই যদি আমরা মুখটা শুধু দেখি অথবা এইভাবে ধরে দেখি আমাদের দিকে তাহলে এইরকম 5টা পাওয়া যাবে না, 5টা জিনিস পাওয়া যাবে। তো এই যে জিনিসটা, এই জিনিসটা দেখো এক একটা এক এক রকম। এইখানে দেখো পাপড়িগুলো ফাঁকা 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 হয়ে আছে, এই জায়গায় পাপড়িগুলো একটার মধ্যে আরেকটা একটু 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 করে ঢুকে আছে, এই জায়গাতে পাপড়িগুলো এইটা দেখো বাইরের দিকে আছে, এইটা আবার দেখো ভিতরে আছে, এইটা আবার বাইরে আছে, এইটা আবার ভিতরে আছে, এরকম করে করে আছে। তো এইভাবে
পাপড়িগুলো কিভাবে বিন্যস্ত আছে অথবা বৃতিগুলো কিভাবে বিন্যস্ত আছে, বৃতি হোক, পাপড়ি হোক বা উপবৃতি হোক, যেই হোক, তাদের একটা বিন্যাস থাকে। তো বৃতি, পাপড়ি বা উপবৃতি এগুলোকে আমরা বলি পুষ্পপত্র। পুষ্পপত্র মানে ফুলের এক একটা পত্র, দলমন্ডল গুলো এক একটা পত্র। যদি এর চারদিকে বৃতি থাকতো তাহলে সেগুলো এক একটা পত্র। তো এই জিনিসগুলোকে আমরা বলি পুষ্পপত্র। সেটা পাপড়িও হতে পারে, বৃতিও হতে পারে, আবার উপবৃতিও হতে পারে। তো এই পুষ্পপত্র গুলো কিভাবে বিন্যস্ত আছে, একটার সাথে আরেকটা কিভাবে আছে, কিভাবে সম্পর্কিত আছে, এইটাকে বলা হয় পুষ্পপত্র বিন্যাস। বুঝতে গেছে? ওকে। এখন পুষ্পপত্র বিন্যাস, তাহলে আমরা পুষ্পপত্র মানে বুঝছি বৃতি হতে পারে, অথবা পাপড়ি হতে পারে, অথবা উপবৃতি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর বিন্যাস মানে কিভাবে সজ্জিত আছে, একটার পর একটা কিভাবে আছে। এটুকু ক্লিয়ার? পরীক্ষায় যদি আসে পুষ্পপত্র বিন্যাস কি, তাহলে ওইটাই খালি লিখে দিবা। এখন পুষ্পপত্র বিন্যাস মানে এই যে সজ্জিত আছে বা বিন্যাস, এইটা কি কি রকম হতে পারে এইটা মনে রাখা লাগবে। প্রথমত এখানে দেখো সবগুলো ফাঁকা 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 হয়ে আছে, তাই না? যদি সবই এরকম ফাঁকা 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 হয়ে থাকে তখন এইটাকে বলা হয় মুক্ত পুষ্পপত্র বিন্যাস। এখানে একটা স্কিপ করছে, তোমাদের বই আরো একটা দেয়া আছে যে এরকম ফাঁকা ফাঁকা না। ধরো এই এটা তো মুক্ত, এখানে আঁকায় দেখাই। এইটা আর এইটা ধরো লেগে আছে একদম, এইটা আর এইটা একদম লেগে আছে, এইটা আর এইটা একদম লেগে আছে। একটার মধ্যে একটা ঢুকে নাই কিন্তু জাস্ট লেগে আছে, যদি এইরকম হয় আলাদা করি আর কি। মানে এই যে ধরো এইটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি। তো এরা ফাঁকা ফাঁকা থাকলে তখন বলা হয় মুক্ত। কিন্তু যখন এইরকম লেগে 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 থাকে, এরকম লেগে থাকে, তখন এইটাকে তো আর মুক্ত বলা যাচ্ছে না, লেগে লেগে আছে, ছায়ের সাথে লেগে গেছে। তখন এইটাকে বলা হয়, প্রান্তগুলো যেহেতু স্পর্শ করে আছে, এইটাকে বলা হয় প্রান্ত স্পর্শী বা ভালভেট। তো প্রান্ত স্পর্শী বা ভালভেটের পরে আসতেছি। পাকানো মানে কি, এইটার ভিতরে দেখো এইটার এক মাথা ঢুকে আছে, আবার এইটার এইখানে খেয়াল করো, এইখানে তো উপর থেকে দেখাইছে, এই এক মাথা এইটার ভিতরে আছে, আবার এইটার এক মাথা এইটার ভিতরে আছে, এইটার এক মাথা এইটার ভিতরে আছে। মানে প্রত্যেকটা পাপড়ির এক মাথা ভিতরে, এক মাথা বাইরে, এক মাথা ভিতরে, এক মাথা বাইরে, এক মাথা ভিতরে, এক মাথা বাইরে, তাই না? যদি এইরকম হয় যে প্রত্যেকটা পাপড়িরই এক মাথা ভিতরে, এক মাথা বাইরে, এক মাথা ভিতরে, এক মাথা বাইরে, এরকম হলে তো জিনিসটা একদম পেঁচানো দেখা যাবে বা পাকানো দেখা যাবে, তাই না? সেই জন্য এটাকে বলা হয় পাকানো। পাকানো, হ্যাঁ। তারপর ইমব্রিকেট। ইমব্রিকেট মানে হইলো এই পাপড়িটা দেখো দুই মাথাই ভিতরের দিকে আছে, এই পাপড়িটা এক মাথা ভিতরে এক মাথা বাইরে, এই পাপড়িটা এক মাথা ভিতরে এক মাথা বাইরে, এই পাপড়িটা এক মাথা ভিতরে এক মাথা বাইরে। কিন্তু এই পাপড়িটা, এইটার আবার দুই মাথাই বাইরে আছে। যদি এইরকম হয় যে একটা পাপড়ি দুই মাথাই বাইরে, এই পাপড়িটার দুই মাথাই বাইরে, আবার এই পাপড়িটার দুই মাথাই ভিতরে, দুই মাথাই ভিতরে, এটা দুই মাথাই বাইরে। আর অন্যগুলো, অন্যগুলো পাকানোর মতো, পাকানোতে যেরকম থাকে সেরকম। এইরকম যদি হয় তাহলে সেটাকে বলা হয় ইন্ডিকেট। কুইনকানশিয়াল মানে কি, মানে এই দেখো এই পাপড়িটার এই মাথা বাইরে, এই মাথাও বাইরে, এই পাপড়িটার এই মাথা ভিতরে, এই মাথা ভিতরে, আবার এই পাপড়িটার এই মাথাও বাইরে, এই মাথাও বাইরে, আবার এই পাপড়িটার এই মাথা ভিতরে, এই মাথা ভিতরে। মানে এখানে একটা পাপড়ি এমন ছিল যেটার দুইটাই ভিতরে, আবার একটা পাপড়ি ছিল যেটার দুই মাথা বাইরে, আর এখানে দুইটা পাপড়ির দুই মাথা বাইরে আর দুইটা পাপড়ির দুই মাথা ভিতরে। এইরকম থাকলে সেটাকে বলা হয় কুইনকানশিয়াল। পরীক্ষায় চিন্তার কিছু নাই, পরীক্ষায় কখনোই আসবে না ইন্ডিকেট কি বা কুইনকানশিয়াল কি। পাতার কিছু সঙ্গে আসতে পারে, সরল পত্র কি, যৌগিক পত্র কি, এইসব। ভেক্সিলারি, ভেক্সিলারিতে এটারও সংজ্ঞা মনে রাখা লাগবে না, খালি বুঝে রাখা লাগবে। দেখো এইটার দুই মাথাই বাইরে, তাই না? আবার এইটার দুই মাথাই ভিতরে। তো এইরকম যদি আবার এইটার এক মাথা ভিতরে এক মাথা বাইরে, তোমার আপাতত ইয়ে মনে রাখার দরকার নাই। এখান থেকে আসার জন্য আসবে খালি ঘুরে ফিরে উদাহরণ জানা লাগবে। মুক্ত কোন উদ্ভিদে থাকে, পাকানো কোন উদ্ভিদে থাকে, ইন্ডিকেট কোন উদ্ভিদে থাকে, এইটা মনে রাখলে কাজ হবে। আমরা মনে রাখবো মুক্তর উদাহরণ হলো সহজ, গন্ধমুক্ত। তাহলে মুক্ত কোথায় থাকে? গন্ধরাজে থাকে। গন্ধ মানে কি শাপলা, ছন্দ দিচ্ছি গন্ধমুক্ত। তারপর ভালভেট, মনে রাখবো আজব ভাল। তাহলে এটুকু লিখে রাখো, আর পরে বাসায় যাই ভালো করে লিখো।
আতে আকন্দ, জতে জবা, বতে বাবলা, এই কয়েকটা হলো ভালভেট। আচ্ছা, বাসায় যেয়ে বাকিটুকু লিখো। এরপরে পাকানো, পাকানোর এখানে খালি লিখে রাখো পাকানো জবা। এখন কথা হইলো আজব ভাল্ব, এখানেও তো জবা ছিল, আবার পাকানো জবা এখানেও জবা আছে, তাহলে জবা ফুলের পুষ্পপত্র গুলো কি আসলে এরকম প্রান্ত স্পর্শী থাকে নাকি এরকম পাকানো থাকে? উত্তর হইল জবা ফুলেরই যদি পাপড়ি হয় বা দলমন্ডল হয়, দলমন্ডল গুলো এরকম পাকানো থাকে, কিন্তু জবা ফুলেরই আবার চারদিক দিয়ে বৃতি থাকে, বৃতি গুলো মুক্ত অবস্থায় থাকে। তাহলে পরীক্ষায় যদি আসে জবা ফুলের বৃতি কিরকম থাকে তাহলে ভালভেট, আর পরীক্ষায় যদি আসে জবা ফুলের দলমন্ডল কিরকম থাকে তাহলে পাকানো। দলমন্ডল থাকে পাকানো, একটার ভিতরে একটা ঢুকানো, কিন্তু বৃতিগুলো থাকে সাইড দিয়ে আলাদা। দেয়া আছে তো বইয়ে, বাবলা। ইমব্রিকেট, ব্রিক শব্দের অর্থ কি জানো? ব্রিক, ব্রিক শব্দের অর্থ ইট না? তো আমি এইভাবে মনে রাখতাম যে ব্রিক শব্দের অর্থ ইট, আর একটা ব্রিক যদি পোড়ানো হয় তাহলে সেইটা কালো হয়ে যাবে। মনে রাখতাম কৃষ্ণ কালো ব্রিক। আরো ভাবে মনে রাখা যায়, কালকের ওই কৃষ্ণাঙ্গ বাদরটাও ইম্পর্টেন্ট, উন্মেষের ছন্দ, আরো বিশাল বিশাল বিশাল। তো হ্যাঁ, তোমার তো মনে রাখা লাগবে এগুলো ইমব্রিকেট, তাই না? তো অত বড় উদাহরণ মনে রাখার চেয়ে এটা মনে রাখা সহজ। কৃষ্ণচূড়া, কালকাসুন্দা, আর ব্রিক মানে হলো ইমব্রিকেট। কৃষ্ণ কালো ব্রিক। এরপর কুইন কানসিয়াল, বলছি কৃষ্ণচূড়া ইমব্রিকেটের উদাহরণ। কুইন কানসিয়াল, সাজি তুমি ক্রিকেট খেলা তো দেখো তাই না? ক্রিকেট খেলায় দুই রকম বল আছে, একটা হলো স্পিন বল আর একটা পেস বল। কোন বল জোরে হয়? পেস বল জোরে হয়, এটুকু জানি, দৌড়ায় এসে পেসার বল করে তাই না? তো পেস বল জোরে হয়। মনে রাখবো পেস বল কুইক। কুইক মানে হইলো কুইন কানসিয়াল, পেতে পেয়ারা, শতে সরিষা। এরপর ভ্যাক্সিলারি, মনে রাখতে হবে মাছির ভ্যাকসিন। মাছি বানান, আবার মাছি লেখো না, মাছি লিখো যাতে মনে রাখা যায়। মাতে হইলো মটরশুটি, আর শীতে হইলো শিম, আর ভ্যাকসিন মানে হলো ভ্যাক্সিলারি বিন্যাস। তো কোনটার মধ্যে কি আছে না আছে বৈশিষ্ট্য এত ইম্পর্টেন্ট না, কিন্তু যে উদাহরণ গুলো বললাম মোটামুটি এখানে 20-30টা এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পুংস্তবকের পরে দেখো দেয়া আছে পরাগধানীর প্রকার। পরাগধানী প্রকারের মধ্যে পাদলগ্ন, পৃষ্ঠলগ্ন, পার্শ্বলগ্ন এসব কোনো কিছু মনে রাখা লাগবে না, মনে রাখা লাগবে সর্বমুখ, কারণ আমরা যখন পরে ধানের বৈশিষ্ট্য মনে রাখতে যাব তখন এটা আবার পড়া লাগবে। তো পরাগধানীর প্রকারের মধ্যে দেখো দেয়া আছে সর্বমুখ পরাগধানী। আমরা মনে রাখবো সর্বত্রই, বাংলাদেশের সর্বত্রই কোন ফলের চাষ হয়, কোন শস্যের চাষ হয়? ধান। ধান তো প্রধান খাদ্যশস্য তাই না? মনে রাখবো সর্বত্রই ধান। সর্বত্র মানে হলো সর্বমুখ, আর ধান তো ধানই। তাহলে সর্বমুখ পরাগধানের উদাহরণ ধান, তার পাশে শুধু লিখে রাখো সর্বত্রই ধান। দললগ্ন, আমরা মনে রাখবো দল বেঁধে ধুবে। দললগ্ন, ধুতে ধুতুরা, আর বেতে বেগুন। আমরা মনে রাখবো যত আদর্শ বৈশিষ্ট্য আছে, যত আদর্শ বৈশিষ্ট্য আছে সকল আদর্শ বৈশিষ্ট্য থাকে জবা ফুলে। আদর্শ বৈশিষ্ট্য জবা ফুলে। এক কাজ করো, লাইট দাও প্রজেক্টরে। যত আদর্শ বৈশিষ্ট্য জবা ফুলে। এখন আদর্শ বৈশিষ্ট্য কি কি? কোন ফুল কি? হ্যাঁ, 5টি স্তবক থাকে, এটাকে আদর্শ বৈশিষ্ট্য। অসম্পূর্ণ পুষ্প না সম্পূর্ণ পুষ্প? আদর্শ বৈশিষ্ট্য সম্পূর্ণ। 9-10 আমরা পড়ে আসছি, সম্পূর্ণ পুষ্প মানে সবগুলো স্তবক থাকে, অসম্পূর্ণ মানে সবগুলো স্তবক থাকে না। সমাঙ্গ মানে প্রত্যেকটা পুষ্প স্তবক আকার আকৃতিতে মোটামুটি একই রকম, আর অসমাঙ্গ পুষ্প মানে একই রকম না। এক প্রতিসম পুষ্প মানে এটাকে শুধু একবার দুইটা সমান ভাগে ভাগ করা যায়, আর বহু প্রতিসম মানে এই পুষ্পটাকে বিভিন্ন দিক থেকে ভাগ করে সমান সমান অংশে ভাগ করা যায়। তো এর চেয়ে ইম্পর্টেন্ট হলো এগুলোর উদাহরণ। তো নিশ্চয়ই বহু প্রতিসম, তারপরে উভলিঙ্গ, তারপর সম্পূর্ণ, সমাঙ্গ,
এইগুলো সবগুলো তো আদর্শ বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য, তাই না? যত আদর্শ বৈশিষ্ট্য বা ভালো বৈশিষ্ট্য আছে সবগুলোর উদাহরণ জবা, এক কথায় লিখে রাখো। এরপর এর বাইরে যেগুলো আছে যেমন অসমাঙ্গ পুষ্প অথবা একলিঙ্গ পুষ্প, এইগুলোর উদাহরণ তাহলে কি সেইগুলো মনে রাখা লাগবে। আমরা মনে রাখবো কেউ যদি একলা থাকে তাহলে কি সে সম্পূর্ণ না অসম্পূর্ণ থাকে? অসম্পূর্ণ, একা একা তো আর কেউ বাঁচতে পারে না, মানুষ সামাজিক জীব, তাই না? মনে রাখবো একলা অসম্পূর্ণ। একলা থেকে মনে রাখবো একলিঙ্গ, আর লাতে হইল লাউ। আবার অসম্পূর্ণ থেকে মনে রাখবো অসমাঙ্গ, আর মতে মটরশুঁটি। তাহলে অসমাঙ্গ মটরশুঁটি, অসম্পূর্ণ না দিয়ে অসমও লিখতে পারো তাহলে আরো সহজ হলো। অসম, অসম্পূর্ণ, সরি অসমাঙ্গ মটরশুঁটি, আর একলা মানে একলিঙ্গ লাউ, মনে থাকবে। এগুলো জাস্ট উদাহরণ করা লাগবে। এরপর দেয়া আছে অপ্রতিসম পুষ্প। অপ্রতিসম, আমরা তো কলা দেখছি তাই না? কলা তো বাঁকা তেরা থাকে, কলা কি সোজা ফল? একটা কাঁঠাল বা লিচু আর কলা তো একরকম না, তাহলে কলাকে নিশ্চয়ই কোনোভাবে ভাগ করা যাবে না, তাই আমরা মনে রাখবো কলা অসম্পূর্ণ, তাই কলাবতী ফুল কলার মতো দেখা যায়, অপ্রতিসম। প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস, এইটাও মনে রাখার কিছু নাই, শুধু প্রথম লাইন দাগায় রাখো, গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ডিম্বক তৈরি হয় সেটাকে বলা হয় অমরা, এই এটুকুই। আর বাকিগুলোর ক্ষেত্রে শুধু উদাহরণ মনে রাখা লাগবে। দেখো প্রথমে দেয়া আছে মার্জিনাল বা এক প্রান্তীয়। আমরা ভ্যাকসিন আবিষ্কার করছিলাম কার জন্য মনে আছে? মাছির জন্য, তাই না? বলছিলাম মাছির ভ্যাকসিন। আর এখন মনে রাখা লাগবে সেই মাছিটার নাম হলো মর্জিনা, এটাকে বলা হয় মর্জিনা। তো মনে রাখবো মর্জিনা আর মাসি। মাসিটা কি ছিল তখন? মটরশুঁটি আর শিম। এখানেও মনে রাখা লাগবে মর্জিনা মানে হইলো মার্জিনাল অমরা বিন্যাস, মতে মটরশুঁটি, আর শীতে শিম। কি কি কোনটায় কি কি সেসব তোমরা পরে লিখো, আপাতত ছন্দ লিখে রাখো। তারপর দেখো দেয়া আছে এক্সাইল বা অক্ষীয় জবা। মনে রাখবো অক্ষী মানে কি? চোখ, জানো না? তাহলে হ্যাঁ বলতেছো না কেন? অক্ষী জল মানে অক্ষীয় জবা, এটা মনে রাখা লাগবে। তারপর লেখা আছে ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, লিখে রাখো তনু ফ্রি আছে, তনু ফ্রি আছে। ফ্রিতে হলো ফ্রি সেন্ট্রাল, আর ততে তুত, আর নুতে নুনিয়া শাক। তারপরে দেয়া আছে প্যারাইটাল বা বহু প্রান্তীয়। প্যারাইটালের নাম শুনেই মনে হচ্ছে প্যারা প্যারা একটা ভাব আছে, তাই না? যেমন প্যারা খেতে খেতে, ধর আমরা মেডিকেলে পড়ি, প্যারা খেতে খেতে একদম লাশ হয়ে যাচ্ছি না, মনে রাখবো প্যারা খেতে খেতে লাশ। প্যারাইটাল লাউ আর শশা। তারপর দেয়া আছে সুপারফিশিয়াল বা গাত্রীয়। কি সেটা মনে রাখার দরকার নেই, মনে রাখবো সুপারফিশিয়াল দুইটা, সুপার সব। সুপার সব তো চেনোই তোমরা, তাই না? সুপারফিশিয়াল সতে শাপলা, পথে পদ্ম, সুপার সব। তারপরে দেয়া আছে বেজাল বা মূলীয়। মনে রাখবো একটা বাচ্চা হওয়ার জন্য ভালোভাবে যাতে হয়, সুস্থ হয়, তার জন্য মূল বিষয় কি? মূল বিষয় একটা ভালো ধাত্রী লাগবে, তাই না? সুধাত্রী লাগবে। মনে রাখবো একটা বাচ্চা হওয়ার জন্য সুধাত্রী মূল। মূল মানে হলো মূলীয়, সুতে সূর্যমুখী, ধাতে ধান, আর ত্রিতে ত্রিধার, সুধাত্রী মূল। তারপর এপিক্যাল বা শীর্ষক। শীর্ষক আমরা বিন্যাস, পৃথিবীতে শীর্ষে কারা? কোন দেশের মানুষজন শীর্ষে আছে এখন? আমেরিকা। যদি আমরা মহাদেশ বলি, এশিয়া মহাদেশ না ইউরোপ মহাদেশ? ইউরোপিয়ানরা। ইউরোপিয়ানদের একটা বৈশিষ্ট্য হলো এদের গায়ের রং কেমন? ফর্সা। ধলা না কালা? ধলা। ধলারা শীর্ষে থাকে, তাই না? আমরা মনে রাখবো যদি পরীক্ষায় আসে শীর্ষক আমরা বিন্যাসের উদাহরণ কোনটা, মনে রাখবো শীর্ষে আছে ধলারা, লিখে রাখো ধলারাই শীর্ষে। ধলাতে ধতে ধনিয়া, লাতে
দেখো, লাল পাতা আর শীর্ষে মানে হলো শীর্ষ কমলা। ঠিক। তাহলে এখানে আরো 20-30টা এমসিকিউ আছে, এইগুলো ছন্দ সহ মুখস্থ করে ফেলবা। এমন ছন্দ মুখস্থ করে না যেটা তো বোঝাই যায় না কি, যেমন ধলারাই শীর্ষে তুমি খালি মুখস্থ করে রাখছো ধলারা ধলারা, এখন ধলারা কি সেটা আর বলতে পারতিস না। এমন ছন্দ মুখস্থ করবা যেটা ছন্দ দিয়ে বের করা যায় যে এটা কিসের ছন্দ, শীর্ষ কমলা বিন্যাসের ছন্দ।